আমি তখন কলকাতা বড়বাজারের একটি সরকারি অফিসে কাজ করতাম। একদিন কাজ করতে করতে একটি খবরের কাগজে আমার চোখ পড়ল। সেই কাগজটা অন্ততপক্ষে 6 মাস পুরনো ছিল। কাগজটাতে চোখ বুলাতে বুলাতে এমন একটা খবর জানতে পারলাম যা আমাকে খুবই দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। কারণ তাতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল যে বীরসিংহ গ্রামে গুটি বসন্ত রোগে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1000 জন। খবরটা শোনা মাত্রই আমার গা শিউরে উঠল, কারণ সেই গ্রামটা ছিল আমার গ্রাম, যেখানে আমার বেড়ে হয়ে ওঠা। কাজের জন্য প্রায় 5 বছর আগে সেই গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছিল। তারপর কাজের চাপে সেই গ্রামে আর যাওয়াই হতো না। সেখানে একমাত্র আমার বৃদ্ধ বাবা থাকতেন। গ্রামে নেটওয়ার্ক না থাকার জন্যে বাবার সাথে আমার চিঠির মাধ্যমে যোগাযোগ চলতো, কিন্তু প্রায় 3-4 মাস বাবার দিক থেকে কোনো চিঠি আসেনি। প্রথমে এই বিষয়ে আমি কোনো গুরুত্ব না দিলেও কাগজটা পড়ার পর এই ব্যাপারটা আমাকে খুবই চিন্তায় ফেলে দিয়েছিল। আমার কিছুতেই কাজে মন বসছিল না। আমি ঠিক করলাম গ্রাম থেকে একবার ঘুরেই আসি। তাই আমি অফিসে জানিয়ে সেই দিন বেরিয়ে পড়লাম বীরসিংহ গ্রামের উদ্দেশ্যে। ভেবেছিলাম বিকেলের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু সেই দিন আমাদের ট্রেনটা এত লেট করলো, যার ফলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। স্টেশনে নেমে বুঝতে পারলাম যে গ্রামটা আগের মতো আর নেই। গ্রামটাতে জনমানুষের কোনো চিহ্নমাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুধুই ছেয়ে রয়েছে একটা ঘুটঘুটে অন্ধকার। আমাদের বাড়িটা স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ছিল, অথচ স্টেশনের সামনে একটু যানবাহন নেই। তাই ভাবলাম যানবাহনের জন্য অপেক্ষা না করে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিই। যখন আমি হাঁটতে হাঁটতে স্টেশন রোডের মোড়ের মাথায় পৌঁছালাম, তখন দেখলাম একজন লোক তার রিক্সা নিয়ে খুব সম্ভবত বাড়ি ফিরছিল। আমি সেই রিক্সাওয়ালাকে থামতে বললাম, ও দাদা, একটু দাঁড়ান, আমিও যাব। আমার ডাক শুনে রিক্সাওয়ালার সঙ্গে সঙ্গে তার রিক্সা থামিয়ে দিল। বলছিলাম, আপনি কি আমাকে একটু শীতলাপাড়ার নিতাই মাস্টারের বাড়িতে নিয়ে যেতে পারবেন? কেন যাব না, নিশ্চয়ই যাব। সেই যাওয়ার জন্যেই তো কবে থেকে অপেক্ষা করে আসি। এই লোকটার মাথায় কোনো গন্ডগোল নেই তো? আর চোখগুলো রক্ত জোয়ার মতো লাল। লোকটির এই রিক্সাতে ওঠা কি ঠিক হচ্ছে? ও থাক, যা থাকে কপালে, উঠেই পড়ি। তারপরে আমি রিক্সাতে বসে পড়লাম, আর সেটিও চলতে শুরু করলো। চারিদিকে কি নিস্তব্ধতা, শুধু রিক্সা চলার আওয়াজ এবং মাঝে মাঝে ডেকে ওঠা শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমরা তখন তালতলা মাঠ পার হয়ে শীতলা পাড়ার দিকে যাচ্ছিলাম। শীতলা পাড়ায় পৌঁছানো মাত্রই আমার নজরে পড়ল বহু পুরনো সেই শীতলা মন্দিরটিতে। তাই আমি রিক্সাওয়ালাকে থামতে বললাম, মানে দাদা, এখানে একটু দাঁড়ান। বহুদিন পরে মন্দিরের সামনে আসলাম তো, একটু ভালোভাবে প্রণাম করে নিই। আরে, এই মন্দিরটার কী অবস্থা? আগে তো এরকম ছিল না। মনে তো হচ্ছে এই মন্দিরে বহুদিন কোনো পূজা আর্চা দেওয়া হয় না, তাই না দাদা? সেজন্যেই তো আমাদের এই হাল। তার মানে কি হয়েছে, একটু খুলে বলুন না। লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রিক্সা চালাতে শুরু করলো, আর আমিও এর জন্য কোনো জোর জবরদস্তি করলাম না। কিছুক্ষণ পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দাদা, অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমার সত্যি একটা বড় উপকার করলেন। দাঁড়ান, রিক্সা থেকে নেমে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি রিক্সা থেকে নামলাম এবং ভাড়া দেওয়ার জন্যে পিছন ঘুরে দেখলাম রিক্সা সমেত লোকটা আর নেই। সে যেন কর্পূরের মতো উবে গেল। তা দেখে আমি খুবই চমকে উঠলাম, আর সামান্য ভয়ও পেয়ে গেলাম, কারণ এত দ্রুত কেউ কীভাবে চলে যেতে পারে। আরে, এই লোকটা কোথায় গেল? টাকাটা না নিয়েই চলে গেল। অদ্ভুত লোক তো। যাই হোক, আপাতত বাড়িতেই যাই, না জানে বাবাকে কীরকম অবস্থায় দেখতে পাবো। কাঁচা রাস্তা থেকে কিছুটা দূর হাঁটার পর আমার বাড়ি। সেখানে গিয়ে আমি পৌঁছালাম এবং দেখলাম বাড়ির কোনো কিছুই বদলায়নি। সেই বিচুলির চাল, মাটির দেওয়াল, বারান্দা সবই যেন আগের মতোই আছে। এই 5টা বছর পার হয়ে গেলেও এখানে যেন সময়টা থমকেই রয়েছে। আমি দরজার সামনে গিয়ে কড়া নাড়লাম এবং জোরে জোরে বাবাকে ডাকলাম, ও বাবা, বাবা, দরজাটা খোলো, আমি অনিমেষ। কিন্তু ঘর থেকে কোনো সাড়া শব্দই আসলো না। তাই আমি আরেকবার কড়া নাড়তে যাব। এমনই সময় দরজা খুলে গেল, আর হ্যারিকেনের আলোয় একটা মুখ আমার চোখে পড়ল।
আর সে ছিল আমার নিজের বাবা। তার শারীরিক অবস্থা আগের মতোই ছিল, শুধু তার হাতে ছিল একটা বাঁশের লাঠি, যেটা এই 5 বছর আগে দেখা যায়নি। কে কে তুমি?